শুভেচ্ছা, সবাইকে স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদা আক্তার। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বাংলাদেশে কমেছে সন্ত্রাসী কার্যকলাপ, বেড়েছে এ সংক্রান্ত তদন্ত এবং গ্রেফতার। মার্কিন প্রতিবেদনের তথ্য, বিশ্বে সন্ত্রাসবাদ বেড়েছে 15%। 3 দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে সমর্থন দিয়ে যাওয়ার আশ্বাস। ব্যাটারি চালিত রিকশা আর ইজি বাইকের দৌরাত্ম্যে অতিষ্ঠ ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরবাসী, তৈরি করছে যানজট, ঘটাচ্ছে দুর্ঘটনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 2020 সালে সারা বিশ্বে সন্ত্রাসবাদ 15% বৃদ্ধি পেলেও বাংলাদেশে আগের থেকে কমেছে। একই সঙ্গে সন্ত্রাসবাদ সম্পর্কিত তদন্ত এবং গ্রেফতারের ঘটনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ বিষয়ক বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের গত বছরের সন্ত্রাসবাদের চিত্র বিশ্লেষণ করে এই মন্তব্য করা হয়েছে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে 2020 কান্ট্রি রিপোর্টস অন টেররিজম নামে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসবাদ বিষয়ে জিরো টলারেন্স এবং সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে এদেশের ভূখণ্ড ব্যবহার করতে না দেয়ার নীতিতে অবিচল রয়েছে বাংলাদেশ সরকার। এছাড়া কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গোটা বছর জুড়েই উগ্রবাদ দমন ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করেছে। প্রতিবেদনের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং বিভিন্ন ক্ষেত্রে ওয়াশিংটনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে সমর্থন দেবে ভারত। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে দিল্লি ফেরার আগে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, এ বিষয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন তিনি। আজ সোনারগাঁও হোটেলে ওই সংবর্ধনা অনুষ্ঠানে রামনাথ আরও বলেন, উন্নয়নের মধ্য দিয়ে যৌথ সমৃদ্ধি অর্জন ও জনগণের আকাঙ্ক্ষা পূরণই তাদের লক্ষ্য। I consider it most appropriate that this first visit of mine is to your great country, Bangladesh. During this very special year, as we jointly celebrate the 50th anniversary of the liberation of Bangladesh and establishment of our diplomatic ties, I pay tribute to the enormous sacrifices made by the people of Bangladesh to achieve freedom from tyranny. We salute your indomitable courage in fighting against the formidable odds and standing up against injustice. And I also pay homage to the sacrifices of your friends from India and the Indian Armed Forces who laid down their lives in support of a righteous cause. Ladies and gentlemen, Bangladesh has a special place in the hearts of Indians. Ours is a uniquely close relationship based on age-old ties of kinship, shared language and culture. Our ties have been nurtured by the sagacious leadership of the two countries. 3 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঢাকায় এসেছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর 1টার দিকে একটি বিশেষ বিমানে করে ভারতের রাষ্ট্রপতি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এর আগে রাজধানীর রমনায় কালী মন্দিরের নতুন ও সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি। সে সময় তার স্ত্রী ও মেয়েও উপস্থিত ছিলেন। মন্দিরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। মন্দিরে পূজা দেন রামনাথ কোবিন্দ। পরে মন্দির কমিটি ও সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধির সাথে কুশল বিনিময় করেন তিনি। ভরা মৌসুমেও কমেনি শীতের সবজির দাম। গতবারের চেয়ে অনেক সবজি এবার কেজিতে দ্বিগুণ দামেও বিক্রি হচ্ছে। মুরগির বাজারও চড়া। গত সপ্তাহের চেয়ে কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। বিক্রেতারা আভাস দিয়েছেন এই দাম থাকতে পারে আগামী 2 মাস। মাহমুদ কমলের রিপোর্ট।
সাধারণত শীতের এই সময়টায় সবজির ভরা মৌসুম থাকায় ক্রেতারা সস্তায় তা কিনতে পারেন। তবে এবার উল্টো চিত্র। অনেক সবজি গতবারের চেয়ে কেজিতে দ্বিগুণ দামেও বিক্রি হচ্ছে। গেল বছরের 20 টাকার ফুলকপির দাম এবার 40 থেকে 50 টাকা। টমেটো বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি। গত সপ্তাহের চেয়ে দাম কমেছে অল্প কিছু সবজির। নতুন আলু গত সপ্তাহ 50 ছিল, এই সপ্তাহ 40 টাকা বিক্রি করি। ফুলকপি বড়গুলো হইলো 50, ছোটগুলো 40, পাতাকপি 40। টমেটো দেশিটা একটা আছে 80 টাকা, একটা 100 টাকা বিক্রি করি। সিম বিসিওয়ালাটা 50, পাতলাটা আছে 40। লাউয়েরটা ব্যস্ত আছে 60 টাকা। সিজন হিসাবে দাম কম না, দাম অনেক বেশি। আমার জীবনে আমি এরকম দাম দেখিনি। এবার বর্তমানে যে দাম সব জিনিসের, যারা টাকা আছে তারা হয়তো খাইতে পারবে, যারা আমরা মতন সাধারণ মানুষ, গরিব মানুষ, এরা কেমনে খাবে, কেমনে চলবে। কারওয়ান বাজারের আড়ত আজ বন্ধ থাকায় চড়া যাচ্ছে মাছের দাম। বিক্রেতারা বলছেন মাছ ভেদে দাম কেজিতে 20 থেকে 50 টাকা বাড়তি। মুরগির বাজার আরও চড়া, 5 টাকা বেড়ে সাদা ব্রয়লার বিক্রি হচ্ছে 175 টাকা। আর পাকিস্তানি কক কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 280 টাকায়। সামাজিক অনুষ্ঠান বেড়ে যাওয়ায় বিক্রেতারা আভাস দিলেন আগামী 2 মাস বাড়তি থাকবে মুরগির দাম। 175, 70, 75 চলে, আর লালটা 230 টাকা চলে। গত সপ্তাহ যেমন ছিল 250, 60 সপ্তাহে গেছে 280। বিয়ার শাদী অনুষ্ঠান লাগতেছে, তো পিকনিকের সিজন আইতাছে, আর একটু বাড়বেই। এ সপ্তাহে চালের দাম বেড়েছে 1 টাকা। তবে খুচরা বিক্রেতারা বলছেন ভারতীয় চাল আমদানি বন্ধ থাকায় সামনে দাম আরো বাড়বে। চিকন মিনিগেট সেটা বিক্রি করতেছি এখন 60 থেকে 62 টাকা, আর যেটা চিকন নাজিরশাল সেটা বিক্রি করতেছি আমরা এখন 66 টাকা থেকে 68 টাকায়। এই চালের বাজার আরো কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। কেজিতে 20 টাকা কমেছে দেশি পেঁয়াজের দাম, খুচরা বিক্রি হচ্ছে 70 টাকায়। তবে মসুরের ডালের দাম 10 টাকা বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে 110 টাকায়। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা আর ইজি বাইকের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে অতিষ্ঠ ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরবাসী। পৌর শহরের অপ্রশস্ত রাস্তায় দ্রুত গতিতে এসব যান চলাচল করায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় লাইসেন্স নিয়েছে 1000 ইজি বাইক ও 3000 অটোরিকশা। তবে চলাচল করছে কয়েক গুণেরও বেশি। 3.5 লাখ পৌরবাসীর এই শহরে দ্রুতগতির অটোরিকশা ও ইজি বাইকের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। যত্রতত্র যাত্রী ওঠানামায় প্রকট আকার ধারণ করছে শহরের যানজট। রিকশা যদি সাধারণত দরকার 10টা, সে জায়গাতে আছে 20টা। একটা রোগী যদি যাইতে চায় হসপিটালে, সেই রোগী নিতে অনেক সমস্যা হইতেছে। পৌরসভার ভিতরে যে পরিমাণ যান চলাচলের অনুমতি থাকার কথা, এর চেয়ে বেশি পরিমাণ যান চলাচল হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করলে আমার মনে হয় যানজট আরোটা নিরসন হইত। লাইসেন্সবিহীন এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান পৌর মেয়র ও ট্রাফিক পুলিশ কর্মকর্তা। প্রতিনিয়ত আমরা এগুলোর বিরুদ্ধে নন অ্যাফেয়ার প্রসিকিউশন মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে। গত 1 মাসে আমাদের 9,70,700 টাকা গত 30 তারিখ পর্যন্ত জরিমানা আদায় করা হয়েছে। আইন শৃঙ্খলা মিটিংয়ে ডিসি মহোদয় এবং পুলিশ প্রশাসনের এই নিয়ে কথা বলবো, এবং ট্রাফিক যারা আছে তাদেরকে নিয়ে বসা উচিত। আমরা বৈশা এটা কি করা যায় এই সিদ্ধান্ত আমাদেরকে পৌঁছাতে হবে, এবং পৌঁছালে পরে আমাদের শহরটা কিছুটা উন্নতি হতে পারে। প্রায় একই অবস্থা লক্ষ্মীপুর পৌর এলাকার। ইজি বাইক ও ব্যাটারি চালিত অটোরিকশার কারণে লেগেই থাকছে যানজট। এজন্য কর্তৃপক্ষের গাফলতি ও অব্যবস্থাপনাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। দক্ষিণ তেমনি থেকে আমি এখান পর্যন্ত আসা, উত্তর স্টেশন থেকে আসার আমার চোখে পড়েছে আমি প্রায় মিনিমাম আধা ঘন্টার উপরে যানজট সৃষ্টি হইতো। রাস্তাতে এমনি চিপে, তার ভিতরে ভ্যান গাড়িগুলো দাঁড়ায় থাকে। প্রশাসন কইব মেয়র দেখো, মেয়র কইব প্রশাসন দেখো, ট্রাফিক কইব পুলিশ দেখো, পুলিশ কইব ট্রাফিক দেখো। আসলে যানজটগুলো আমাদের তরফ থেকে অনেকটা সৃষ্টি হয়ে থাকে। নগরীর যানজট দূর করতে অবৈধ যানবাহন বন্ধের পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরবাসী। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। উত্তরাঞ্চল সহ দেশের কয়েকটি জেলায় তাপমাত্রা আরও কমেছে। আজও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। মৃদু শৈত্যপ্রবাহ বইছে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম সহ উত্তরের আরও কয়েকটি জেলা জুড়ে। ডিমলা, রাজারহাট, সৈয়দপুর, বদলগাছি, তাড়াশ, দিনাজপুর সহ বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার পাশাপাশি বইছে হিমেল হাওয়া। এসব এলাকায় তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
শীতের কারণে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কষ্ট করে কাজের সন্ধানে বের হলেও কাজ না পেয়ে বিপাকে পড়েছেন তারা। ঘন কুয়াশায় আজও ফেরি পারাপার ব্যাহত হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে। পাশাপাশি নাব্য ফেরি সংকট সহ ছুটির দিন হওয়ায় যোগ হয়েছে যাত্রীর বাড়তি চাপ। এতে আজও যানজট তৈরি হয়েছে সেখানে। তার উপর ৫ ও ৬ নম্বর ফেরিঘাট বন্ধ হওয়ায় বেড়েছে দুর্ভোগ। পাটুরিয়া অংশে স্রোত বেশি থাকায় ধীরগতিতে চালাতে হচ্ছে ফেরিগুলো। এতে সময় লাগছে দ্বিগুণেরও বেশি, কমে গেছে ট্রিপ সংখ্যাও। বিআইডব্লিউটিসি জানিয়েছে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে কয়েকশো গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি। ২১টি ফেরির মধ্যে এই নৌ রুটে ছোট বড় ১৬টি ফেরি চলছে। মুক্তিযুদ্ধের ভিন্ন রকম কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্রকার নুরুল আলম আতিকের ছবি লাল মোরগের ঝুঁটি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তি পায় ছবিটি। যুদ্ধকালীন একটি বিশেষ এলাকার ঘটনা নির্ভর হলেও সমগ্র বাংলাদেশের ওই সময়কার বিচূর্ণ বাস্তবতার স্মারক এই ছবি, বলছেন চলচ্চিত্র বোদ্ধারা। ইয়াসমিন রিমোর রিপোর্ট। অমানবিকতা, নিষ্ঠুরতা, হত্যা, ধর্ষণ, ত্রাস থেকে উদ্ভূত বিভৎস বাস্তবতার ছবি নুরুল আলম আতিকের লাল মোরগের ঝুঁটি, যেখানে বাঙালিরা শুধুই শিকারের বস্তু। ১৯৭১-এর ভয়াল সময়ে একটি প্রান্তিক জনগোষ্ঠীর বিধ্বস্ত হওয়ার গল্প এটি, যারা ইতিহাসে প্রায় উপেক্ষিত। মুক্তিযুদ্ধ তো শুধুমাত্র গেরিলা যুদ্ধ না, মুক্তিযুদ্ধ তো আসলে এক ধরনের কষ্ট, এক ধরনের অনেক মানুষের হাহাকার, বেদনা, এবং আমাদের প্রচুর জিনিস আমরা হারাইছি মুক্তিযুদ্ধে। তো সেই পাওয়ারটা এটার মধ্যে আছে। আমি মনে করি ছবিটা একটা আর্কাইভাল ভ্যালু হয়ে থাকলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবির লিস্টে এটা একটা অন্যতম ভালো ছবি হিসাবে বিবেচিত হবে, এবং এটা যারা যারা দেখেন নাই তাদের আমি বলবো নিকটতম সময়ে দেখে ফেলবার জন্য। ১৯৭১-এ সৈয়দপুর বিমানবন্দরের কাছে পাক বাহিনীর ঘাঁটি তৈরির জন্য রানওয়ে সংস্কারকে ঘিরে আশেপাশের গ্রামগুলোতে তাদের নির্মম নির্যাতনের ঘটনা ফুটে উঠেছে এই চলচ্চিত্রে। এই যেখানে উনি এত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করাতে, মানে আমরা মনে হয়েছে ওই ৭১-এই বসে আছি, যেন যুদ্ধটাই দেখতে পাচ্ছি। আমি অনেকগুলো মুক্তিযুদ্ধের ছবি করেছি, কিন্তু এই ছবিটার স্টোরি টেলিং একদমই আলাদা, এবং আমার বিশ্বাস ছিল সবাই পছন্দ করবে, এবং তাই হয়েছে। গ্রামীণ জনপদের চিরচেনা মোরগ লড়াই এ ছবিতে যুদ্ধ দিনের ভিন্ন রকম প্রেক্ষিত তৈরি করেছে, তুলে ধরেছে অনেক ক্ষয়ক্ষতির পর বাঙালির বিজয়কে। চলচ্চিত্র প্রেমীরা একে মুক্তিযুদ্ধের ছবির সম্পূর্ণ নতুন বয়ান বলে মনে করছেন। পাকিস্তানিদের নৃশংসতার একটি প্রামাণ্য দালিলিক চিত্র হয়ে থাকবে, এবং নিঃসন্দেহে আমি বলতে পারি লাল মোরগের ঝুঁটি দেখলে প্রজন্ম থেকে প্রজন্ম মনে করবে তাদের সংগ্রামের, তাদের অর্জনের, তাদের সেই বিসর্জনের গল্পগুলো। লাল মোরগের ঝুঁটি নিয়ে ১১ বছর পর ফিরলেন নির্মাতা নুরুল আলম আতিক। পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত ছবিটি শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার লড়াইটাও ছিল আলাদা। অন্যদের অনেক ছবি অলরেডি দেখে ফেলছি এরকম ভেবে থাকেন, তাহলে আরেকটি ছবি দেখবার নিমন্ত্রণ। একটু পরখ করে নেন, আপনার ধারণাটা একই রকম, আমার ধারণা অভিজ্ঞতাটা ভিন্ন হবে লাল মোরগের ঝুঁটি দেখার পর। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে নির্মিত ১ ঘন্টা ৪৬ মিনিটের লাল মোরগের ঝুঁটি হয়ে উঠবে মুক্তিযুদ্ধের বড় গল্প, প্রত্যাশা এর নির্মাতা কলাকুশলীদের। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২ জন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের সরাইলের বৈশামুড়ায় এ ঘটনা ঘটে। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল আলম জানান, শাহবাজপুর বাস স্ট্যান্ড থেকে ইটভাটায় কাজ করতে যাওয়ার সময় বৈশামুড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং স্থায়িত্বশীল উন্নয়ন, এই 3টি বিষয়কে প্রাধান্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেনের বার্ষিক সম্মেলন ২০২২। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে একথা জানান সম্মেলন কমিটির চেয়ারপারসন সুলতানা কামাল।
তিনি জানান, জ্বালানি খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে অন্যতম গুরুত্বপূর্ণ খাত। দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেলেও অনেক সমস্যা নতুন করে দেখা দিচ্ছে, যেগুলো কাটিয়ে উঠতে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবারের সম্মেলনে জ্বালানি খাতের অগ্রগতির পথে নতুন যুগের সমস্যাগুলোকে চিহ্নিত করা হবে। মেয়েদের অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3টায়। প্রথম ম্যাচে নেপালের সাথে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর ভুটানের বিপক্ষে 6-0 গোলের জয় দিয়ে লড়াইয়ে ফেরে। 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে ভারত সবার উপরে, 4 পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ ও নেপাল দ্বিতীয় ও তৃতীয় স্থানে। পয়েন্ট টেবিলে হিসাব নিকেশে ভারতের বিপক্ষে ম্যাচ তাই বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে এ দলের সবারই কম বেশি ভারতের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে, তাই জয় দিয়েই ফাইনালের পথে এগিয়ে থাকতে চায় কোচ গোলাম রাব্বানী ছোটনের দল। আরেক ম্যাচে সন্ধ্যা 7টায় নেপালের প্রতিপক্ষ ভুটান। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে আজ মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3:30টায়। অন্যদিকে সন্ধ্যা 6টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের কাছে 9-0 গোলে বিধ্বস্ত হয়েছে স্বাগতিকরা। এজন্য 40 মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামাকে দায়ী করেছেন কোচ গোপীনাথন কৃষ্ণমূর্তি। তবে আজকের প্রতিপক্ষ কোরিয়া হলেও ঘুরে দাঁড়ানোর টার্গেট নিয়েই মাঠে নামতে চায় তারা। ভারতের বিপক্ষে ম্যাচের ভুলগুলো নিয়েও অনেক কাজ হয়েছে বলে জানিয়েছেন কোচ। এদিকে প্রথম ম্যাচে জাপানের সাথে 3-3 গোলে ড্র করেছে কোরিয়া। শিরোপার অন্যতম দাবিদার কোরিয়া বাংলাদেশের বিপক্ষে বড় জয় দিয়েই ঘুরে দাঁড়ানোর টার্গেট। দুপুরের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশে কমেছে সন্ত্রাসী কার্যকলাপ, বেড়েছে এ সংক্রান্ত তদন্ত ও গ্রেফতার। মার্কিন প্রতিবেদনের তথ্য, বিশ্বে সন্ত্রাসবাদ বেড়েছে 15%। 3 দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে সমর্থন দিয়ে যাওয়ার আশ্বাস। ব্যাটারি চালিত রিকশা আর ইজি বাইকের দৌরাত্ম্যে অতিষ্ঠ ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরবাসী। তৈরি করছে যানজট, ঘটাচ্ছে দুর্ঘটনা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, যাবার আগে মনে করিয়ে দেই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেয়াই যথেষ্ট নয়। স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।